আমরা এসেছি লোকায়ন অস্তিত্বের শেকড়ের সন্ধানে টানে জাদুঘরে। এটা আপনার ঠাকুরগাঁও জেলা শহর থেকে পাশেই 3.5-4 কিলোমিটার উত্তর দিকে গ্রাম এলাকায়। এটা হচ্ছে একটা গ্রামীণ পরিবেশে, আম বাগান, চারপাশে সবুজ, দোলনা, গেট। এই লোকায়ন, এই জাদুঘরটা আসলে একটা গ্রামীণ পরিবেশে এবং গ্রামীণ অস্তিত্বের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরার জন্য এটা তৈরি করা হয়েছে। এবং এটা অনেকটা যেমন আমরা ইকো পার্ক যেমন পশু পাখিকে ঠিক রেখে পার্ক, তেমনইভাবে এটা হচ্ছে লোকায়ন সংস্কৃতি বা লোক সংস্কৃতিকে ধরে রাখার জন্যই এইটা তৈরি করা হয়েছে। এটা একটা জাদুঘর। আমরা এখন ভিতরে দেখব। ভিউয়ার্স, আমি এসেছি বাংলাদেশের একমাত্র লোকায়ন জাদুঘর এর ভিতরে, যেটা ঠাকুরগাঁয়ে অবস্থিত। এটা হচ্ছে নদী ব্রাঞ্চ বা বাংলাদেশে যত নদী রয়েছে সব নদীর ম্যাপ রয়েছে এখানে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো বোতল বা শিশি, কাচের বোতলে রয়েছে বাংলাদেশের 64টা জেলা থেকে আগত বিভিন্ন নদীর পানি। আমরা দেখব বাংলাদেশের লোকশিল্পের মধ্যে অন্তর্গত বিভিন্ন ধরনের মাছ ধরার বা আমাদের চাষিরা, আমাদের যারা জেলে ছিল বা আগের যুগে যারা হচ্ছে বাঙালি লোকসাহিত্য বা ইতিহাস ধরে রাখার জন্য বাঙালি যে পণ্যগুলো, এই পণ্যগুলো এখানে রাখা হয়েছে। যেমন এখানে দেওয়া হচ্ছে কোচ, তারপর একটা খালই বা কোচা, এরকম কিছু নাম রয়েছে যেগুলো আমরা অনেকেই চিনি না বা এগুলো হারিয়ে যেতে বসেছে, এরকম জিনিস। আমরা প্রথমে দেখি এটা বাংলাদেশের পঞ্চগড় জেলা। পঞ্চগড় জেলার যে নদীগুলো রয়েছে এসব নদীর পানি এখানে রয়েছে। এরপরে দেখি ঠাকুরগাঁও জেলা। বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার সব নদীর পানি এখানে রয়েছে, যেমন টাঙ্গন নদী থেকে কালেক্ট করা হয়েছে। ও তেমনইভাবে এরপরে রয়েছে নীলফামারী জেলা, বাংলাদেশের নীলফামারী জেলা থেকে। এরপরে আছে দিনাজপুর জেলা, যেহেতু আমার বাড়ি দিনাজপুর জেলা আমি এখানে আপনাকে দেখাই কয়েকটা। যেমন আমাদের পদ্মপুকুর, যেটা সুখসাগরের পাশে অবস্থিত। যেমন আমাদের সুখসাগর নামে একটা সাগর রয়েছে, যেটা বিখ্যাত একটা সাগর। আত্রাই নদী, তারপরে এদিকে পুনর্ভাবা, তিস্তা। তো এরকম এই যে পুনর্ভাবা নদীর কোন পাড় থেকে নদীর পানি নেওয়া হয়েছে সব কিছু এখানে উল্লেখ করা আছে। এরপর রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলা। কুড়িগ্রাম জেলাতে অনেক নদী, যেমন ধরলা নদীর পানি এখানে, এই যে আমরা দেখতে পাচ্ছি ধরলা নদীর পানি। তো এইভাবে কুড়িগ্রাম জেলাতে যত নদী রয়েছে সব নদীর পানি এখানে কালেক্ট করা আছে। এরপরে গাইবান্ধা, রাজশাহী জেলা, যেমন রাজশাহীর পদ্মা নদীর পানি আমরা দেখতে পাচ্ছি এখানে এই কাছের শিশিতে রয়েছে। মহানন্দা নদীর পানি, শিবু নদীর পানি, এইভাবে গজমত। এরপরে সিরাজগঞ্জ জেলা, নাটোর জেলা, নওগাঁ, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ। এরপরে দেখতেছি জামালপুর জেলা নদী, চাঁদপুর, ঢাকা আমরা এখানে দেখতে পাই। ঢাকার যদি বলি যে প্রথমে বুড়িগঙ্গা নদীর পানি, এরপরে বালু নদী, তারপর শীতলক্ষা, তুরাগ, কালীগঙ্গা, শীতলক্ষা, ইছামতি নদীর পানি। এইভাবে ময়মনসিংহ জেলা নদীর, ময়মনসিংহ ব্রহ্মপুত্রের পানি আমরা দেখতে পাচ্ছি উপরে। এরপর ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, সিলেট। এইভাবে বাংলাদেশের শরীয়তপুর, ঝালকাঠি, মাদারীপুর, গোপালগঞ্জ বা বরিশাল, এই যে বরিশাল, খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর। আন্তর্জাতিক এখানে ইন্টারন্যাশনাল কিছু নদীর পানি, যেমন টাফ নদীর পানি এখানে। এরপরে রয়েছে আপনার আন্দামান সি, আন্দামান সাগরের পানি রয়েছে এখানে। এরপর রয়েছে আপনার লোহিত সাগর, নর্থ সি, দ্য আলপাস, থেমস। লন্ডনের সেই থেমস নদীর পানি আমরা দেখতে পাচ্ছি এখানে, সেই ঠাকুরগাঁয়ে বসে। এইভাবে বাংলাদেশের বা পৃথিবীর ইন্টারন্যাশনাল, যেমন নায়াগ্রা জলপ্রপাতের পানি আমরা দেখতে পাচ্ছি, নায়াগ্রা জলপ্রপাত থেকে নিয়ে আসছে এবং আরব সাগর থেকে কালেক্ট করা, এবং এখানে অন্টারিও হ্রদ থেকে কালেক্ট করা। এইভাবে বাংলাদেশের বা ইন্টারন্যাশনাল বিভিন্ন নদীর পানি কালেক্ট করা হয়েছে নদী ব্রাঞ্চে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পুরাতন ঐতিহ্য সংস্কৃতি ধরে রাখার জন্য ধেকরি বা চাষ রয়েছে। এবং এখানে পিছনে দেখতে পাচ্ছি বাংলাদেশের যে মাছ, এখানে আমাদের মিঠা পানির মাছগুলো কী কী লিস্ট করা আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যে যে ভাটিয়ালি বা এরকম কচুরিপানা, পানি ফল, আমরা সব কিছু দেখতে পাচ্ছি। এটা হচ্ছে পুরাটাই লোকায়ন জাদুঘরের ভিতরে। আপনারা এসে দেখে যাবেন, অনেক সুন্দর, অনেক জ্ঞান অর্জন করতে পারবেন।
আমরা নদী গ্যালারি থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি আরেক পাশে। এখানে আমরা লোকায়ন জাদুঘরে দেখতে পাচ্ছি বাঙালির ইতিহাস ঐতিহ্যের একটি সিন্দুক। সিন্দুকটি এখানে বাইরে রাখা হয়েছে এবং দেখতে পাচ্ছি গরুর গাড়ি। গরুর গাড়ি একটা বাঙালি সংস্কৃতির বা এখন বিলুপ্ত প্রায় একটা বলা যেতে পারে একটা যানবাহন, এককালে ছিল এই। এবং মাটির বাড়ি দেখতে পাচ্ছি, আলপনা করা মাটির বাড়ির পাশে। উত্তরবঙ্গ বা দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁ বা ময়মনসিংহের ভালুকার দিকে এরকম মাটির বাড়ি থাকে এবং সাঁওতাল আদিবাসীরা এরকম আলপনা করে থাকে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি গ্যালারিগুলো দেওয়া আছে। কী কী গ্যালারি? নদী গ্যালারি, আঞ্চলিক ভাষা, সাঁওতাল সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী, মিউজিক, তৃণমূল, রবীন্দ্র মঞ্চ এবং মুক্তিযুদ্ধ গ্যালারি। আমরা এই পাশটা দেখব। আচ্ছা, আমরা যাই সামনের দিকে। এটা অনেকটা দেখতে নুহাশপল্লির মতো, বা হ্যাঁ নুহাশপল্লি আমরা যদি বলি, অনেক সুন্দর সাজানো গোছানো ডেকোরেট করা, সেম এটা ওরকম। আচ্ছা, আমরা মাটির ঘরে যেতে পারি। মাটির ঘরের ওকে। আচ্ছা, আমরা মাটির বাড়িতে প্রবেশ করতেছি। আমাদের উত্তরবঙ্গের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মাটির বাড়িতে এরকম দরজা থাকে, বাঁশ দিয়ে ডিজাইন করা দরজা। এই দরজাগুলো অনেক সুন্দর। যেমন আমরা ঢুকলাম একটা বাড়িতে, এগুলো হচ্ছে সব খড় দিয়ে তৈরি, ছন দিয়ে তৈরি চাল। এখানে রান্নাঘর মাটির বাড়ির, এটা আমরা টালি বলি। এটা হচ্ছে বেড বা টং। আমরা একটা ঢুকলাম বাড়ির ভিতরে, এটা চালি বলে বা উঠোন। আমরা উঠোনটাকে দেখি, কত সুন্দর একটা উঠোন। এরপরে দেখতেছি এখানে একটা ঘর রয়েছে। ঘরটার ক্ষেত্রে আমাদের একটা গ্রামীণ পরিবেশে কী লাগে, যেমন ঝাড়ু, তারপরে কুলা, তারপর লাউয়ের বস। আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা পরিবার বা সংসারের জন্য যা কিছু লাগে সবই এখানে রয়েছে। এবং সাধারণত সাঁওতালদের জীবনযাপন, যেমন এগুলো আগের যুগে এই জায়গাতে ধান রাখা হতো, আমরা নিজেও দেখেছিলাম। এই জিনিসটা এখানে রয়েছে। এখানে যেমন ভ্যানিটি ব্যাগ, যেমন বাঁশের তৈরি ভ্যানিটি ব্যাগ, দেখুন আপনারা, দারুণ অ্যামেজিং। এটা বক মারার ফাঁদ, তীর ধনুক, হুক, এখানে ধুক্কা, জমকুড়াল, দোতারা, সানাই, এসব সাঁওতালি আদিবাসী দেশের এখানে পিকচার দেওয়া আছে। এই হচ্ছে লোকায়ন জাদুঘরের একটা পার্ট। এটা হচ্ছে আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবন বা তাদের সংসার বা তাদের বাড়িঘরের এই যে গ্রামীণ পরিবেশ। ঝিঝি পোকার ডাক, এই যে একটা আম গাছ দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যে আমি কোনো মাটির বাড়িতে চলে এসেছি, আমার বাড়িতে চলে এসেছি। এখন আমরা যাব, দেখি নেক্সট কী পার্ট আছে। প্রতিটা গ্যালারির সামনে এরকম ডাটাবেস দেওয়া আছে, ইনফরমেশন বক্স, আমরা এখান থেকেও দেখে নিতে পারি। এরপরে আমরা যাব সামনের দিকে। এটা রয়েছে সম্ভবত বিদ্যাপতি, সুরদাস, মীরাবাই, তুলসীদাস। তার মানে এখানে হয়তো বা আমাদের বাঙালি সাহিত্যের বিখ্যাত লোকদের নাম দেখতেছে, হাসান রাজা, রবীন্দ্রনাথ। আচ্ছা, দেখি কি আছে ভিতরে। আচ্ছা, এটা মিউজিক গ্যালারি মেবি। মিউজিক গ্যালারি আমাদের মিউজিক সাহিত্যের বা মিউজিক যে একটা আলাদা একটা পার্ট এই গ্যালারিতে। এখানে সেতারা, একতারা, হুমকা, সারেঙ্গি বা এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি আমরা, এগুলো সব এখানে রয়েছে। বেহালা, ভায়োলিন, বেঞ্জো। তানপুরা, অনেকে তানপুরা চেনেন, এটা তানপুরা। জাইলোফোন, দফ, এটা হচ্ছে দফ। ডুগডুগি, আমরা ছোটকালে শুনছি ডুগডুগি, যে ডুগডুগি। বাঁশি, ঢোল, ঢোলক, সানাই, বিয়েতে সানাই বাজাইতো সেই সানাই। ক্যাসিও, নাকাড়া, বায়া, জল তরঙ্গ শেখার। আমরা সিঙ্গা, ছোটোকালে আমরা নাম শুনেছি না সিঙ্গার। তা আমাদের মিউজিক গ্যালারিতে রয়েছে ঝিঝি শেখার। ঝিঝি পোকার ডাক সম্মত তৈরি করে, বঙ্গ এটার নাম আমি নিজেও শুনিনি, ফার্স্ট টাইম দেখতেছি। কাহন, হারমোনিয়াম এটা চিনি, খঞ্জুরি চিনি,
এই তো আমাদের বাঙালি সাহিত্যের বা বাঙালি লোকসাহিত্যের বা মিউজিকের যে বাদ্যযন্ত্রগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা ছিল মিউজিক গ্যালারি। আমরা এখন মিউজিক গ্যালারি থেকে বের হলাম। এটা হচ্ছে বাঙালি লোকায়নের একটি পার্ট, সেটা পালকি। আমরা পালকি দেখতে পাচ্ছি এখানে। আমরা এখন যাব তৃণমূল লোকজ গ্যালারি। আর এখানে সম্ভবত কনস্ট্রাকশনের কাজ চলতেছে। আমরা তৃণমূল লোকজ গ্যালারিতে দেখি কি কি আছে। ও আচ্ছা, আমাদের মাটির কুপি, ছোটবেলা আমরা দেখতাম মাটির কুপি, সেই মাটির কুপিগুলো, কুপি, বাতি বা হারিকেন, এইদিকে গ্লাস, পিতলের গ্লাস, হামান দিস্তা, ক্যাশ বাক্স এখনো দেখা যায়, যেগুলা ফুলদানি, এর মধ্যে সবই লোকসাহিত্যের অংশ। আমরা বাঙালি লোকসাহিত্যকে ভুলে গেলেও কিন্তু এই জাদুঘরগুলো সেগুলো টিকিয়ে রেখেছে। আর আমাদের এসব জাদুঘরে ভ্রমণ করলে যে জ্ঞানের তৃষ্ণা আরও বৃদ্ধি পায় সেটা বোঝা যাচ্ছে, কারণ আমরা মনে হয় কিছুই জানি না। এটা দেখার পরে মনে হচ্ছে আমরা এতটা আধুনিক হয়েছি যে আমাদের সংস্কৃতি আমরা ভুলে গেছি এবং এসব জিনিসপত্র আমরা চিনি না বা জানি না এসব বিষয় ছিল। এগুলো বাঙালি সংস্কৃতি বা লোকজ জিনিসপত্র ছিল। এটা আমরা এখানে আসি ফার্স্ট দেখতেছি। এটা জিনিসটা আসলে কি? টুপি। আচ্ছা, ব্রোঞ্জের। এখানে অনেক বাটি প্লেট দেখতে পাচ্ছি আমরা, থালা বাটি সিরামিকের, ওকে, পিতলের, ডাবর, তরবারি আমরা দেখতে পাচ্ছি এখানে। আমাদের মুকুট, যেমন আমাদের হিন্দু ধর্মে বিয়েতে এরকম মুকুট ব্যবহার করা হয়, এবং ট্রাঙ্ক এখন দেখা যায় এই ট্রাঙ্কগুলো ডিজাইন করা। ডাবু, এই যে ডাবুটা কিসের তৈরি? এটা নারকেল দিয়ে তৈরি। নারকেলের খোলকের সাথে একটা লম্বা কঞ্চি টাইপের কিছু দিয়ে তৈরি করছে। খড়ম, আমাদের বাঙালির কি বলবো আগের জুতা, এখন তো দেখাই যায় না খড়ম। এটা হচ্ছে আপনাদের খই চালনি, চালা কুলা। এখানে রয়েছে মাকু। ছোটোকাল থেকে আমরা পড়েছি, যেমন আমরা মাইটোসিস কোষ বিভাজন পড়তে গিয়ে মাকু আকৃতি পড়েছি। এই মাকু শব্দটা চেনার জন্য আমাদের যে কী পরিমাণ প্যারা ছিল, এই যে ঢেড়া, যারা বায়োলজিতে পড়েছে মাকু আকৃতির কোষ বিভাজন হইতো, মাইটোসিস কোষ বিভাজন, অ্যামাইটোসিস, মিওসিস, তখন এই মাকু শব্দটা শুনেছিলাম এবং সেটা দেখলাম, সত্যি অবাক লাগলো। ঘন্টি, আমরা ঘন্টা বলি। এই ঘন্টাগুলো আমরা যদি বলি পালামৌ গল্পের মধ্যে সন্দীপ চন্দ্র চট্টোপাধ্যায় বলেছিল যে আপনার মেদিনীপুরে এরকম ঘন্টা বা ঘন্টি লাগানো হতো গরুর গলায়, যাতে শোনা যেত। এখানে বিভিন্ন প্রকার ধানের বীজ দেখতে পাচ্ছি আমরা। পাখা, হাত পাখা একটা আমাদের ইতিহাস, ঐতিহ্য, বেলুন, জাতা, অনেক পুরাতন একটা সংস্কৃতি। মোড়া, এই যে এখানে আরেকটা মাকু দেখতে পাচ্ছি, এক্স্যাক্ট সেই মাকু। টাকার থলে, আগের যুগের থলে কেমন ছিল? এখন তো মানি ব্যাগ আমরা ইউজ করি, কিন্তু আগে তো মানি ব্যাগ ছিল না, আগে মানুষ এভাবে ইউজ করতো। গুলতি, ছোটোকালে যে গুলতি, এই যে খেলনা, এই খেলনা দিয়ে আমরা খেলতাম, 20 টাকা দিয়ে বা 10 টাকা দিয়ে কিনতাম আগে মেলা থেকে। ওকে, দারুণ জিনিস, শিশুদের খেলনা। এরকম আমাদের ছোটো বাসায় ছিল, ছোটোদের এখনও আছে। এই যে চিঠির বাক্স, আমাদের তো পোস্ট অফিসগুলো এগুলোকে বিলুপ্ত করে ফেলেছে। এটা বড় জিনিসটা হচ্ছে থালা, থানাপাড়া বোদা। আচ্ছা, এটা হচ্ছে শিল্ড, গোল্ড কাপ। ওকে, আমরা দেখলাম আমাদের তৃণমূল পর্যায়ের লোকজ সংস্কৃতির ঐতিহ্য অংশগুলো। এখানে দেখতেছি গরুর গাড়ির চাকা, আমাদের ঢেকি, যেমন যে কাঠ কয়লা পুড়ে কিছু করা হয়। ওকে, দেখছেন কি সুন্দর একটা সিনারি। আচ্ছা, আমরা এখানে দেখি এই পাশে কী যেন রয়েছে। এই পাশে অনেক সুন্দর জায়গাটা, আসলে নিরিবিলি, মানে ঘুঘুর ডাক, পাখির ডাক, কোকিলের ডাক শুনতে পাবেন। এই যে শিকা, ছোটোকালে দেখতাম শিকার মধ্যে স্বর রাখতো মা, আর ইঁদুরে আসে, এই যে বিড়ালে আসে চুরি করে খাইতাম। এখানে মাটির বিভিন্ন তৈজসপত্র রয়েছে। এই যে আমাদের মাটি, কাঠ, শালকি, রেহাল, মাটির ঘটি, এসব ঐতিহ্য সংস্কৃতি ধরে রাখার জন্য এবং এই গ্রামীণ পরিবেশে, মানে ঠাকুরগাঁ থেকে আরও ভিতরে গ্রামীণ পরিবেশে এরকম একটা জাদুঘর তৈরি আছে, বাংলাদেশের অনেকেই জানে না। আর এই জাদুঘরটা আসলে যে কতটা ইফেক্টিভ, আমার মনে হয় এটা যদি ঢাকা শহরের দিকে হইতো, মানে গাজীপুরের দিকে বা ওই দিকে, এত পরিমাণ ভিড় হইতো যে ট্যুরিস্ট স্পটে
স্পেস দিতে পারতো না। কারণ এখানে অনেক কিছু শেখার আছে। প্লাস আমরা যদি বলি, আমি শিল্পজাত জলালুদ্দিন জাদুঘরে গেছিলাম পানাম সিটির ওখানে সোনারগাঁতে। এটা ওরকম অনেক সুন্দর ইতিহাস ঐতিহ্য ধরে রাখছে। তা এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রমী কি, এখানে হচ্ছে গাছপালা, গ্রামীণ পরিবেশ। আপনারা দেখেন এইরকম গাছপালা, গ্রামীণ পরিবেশ, সাজানো গোছানো একটা পরিপাটি বিষয়ের মধ্যে এরকম জাদুঘর আমি আমার লাইফে দেখিনি। এই যে এখানে আমি দেখতেছি সায়েন্স ফিকশন অনেক কিছু। দেখি এখানে কি আছে। এটা গ্যালারির নাম জানি না, কি গ্যালারি এটা, কিন্তু দেখুন উপরে ছাউনিটা কি সুন্দর। ওকে, এটা মনে হয় সায়েন্টিফিক কোনো গ্যালারি মেবি। লোকায়ন জীবনচিত্র জাদুঘরটার নাম আমি দেখাই, লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর, পূর্ব আকসা, ঠাকুরগাঁ, গ্রামের নাম পূর্ব আকসা। এটা হচ্ছে বিজ্ঞান গ্যালারি। ওকে, বিজ্ঞান গ্যালারিতে কি কি আবিষ্কার হয়েছে, যদিও আমরা বাঙালিরা বিজ্ঞানে অনেক পিছিয়ে, কিন্তু ওই যে বাঙালির সেই, এটা কি কে বলে, এটা হচ্ছে হাত চরকা। ওকে, হ্যাঁ চরকা, এটা দিয়ে কাপড় বুনতো। আর এগুলো আবিষ্কার তো বিদেশিরাই করে গেছে, কিন্তু বাঙালির আবিষ্কার বলতে এগুলো। তারপরও খারাপ না, অনেক সুন্দর আসলে। আপনি যদি এখানে আসে সব শিখতে চান, যেমন টেলিস্কোপ, এখানে মাইক্রোস্কোপ রয়েছে, সব গ্যালারি আকার রয়েছে। প্রাচীন যুগে বিজ্ঞান ও প্রযুক্তি, 600 খ্রিস্টপূর্ব থেকে 529 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে যেসব আবিষ্কার হয়েছিল, যেমন ক্যামেরা, কম্পাস, এই বিষয়গুলো, কম্পিউটার আধুনিক আবিষ্কার। এবং এই পাশে দেখতেছি পর্যায় সারণী, অনেক সুন্দর। ও মাই গড, এখানে আমরা অ্যালগরিদম দেখতেছি, রকেট আবিষ্কার, কামান, মুদ্রণ যন্ত্র, টাইপরাইটার, ইলেকট্রিক টাইপরাইটার, এটা আমরা দেখতে পাচ্ছি এখানে। ক্যালকুলাস, প্যাসকেলের সূত্র, মধ্যাকর্ষণ, গতি। ও মাই গড, বিজ্ঞানে 1669 থেকে 1734 খ্রিস্টাব্দ পর্যন্ত আবিষ্কারগুলো এখানে, অনেক সুন্দর। ওকে, এই যে টেলিফোন, ছোটোকালে অনেকে বলে বেলাবশ, সেই গানের মধ্যে টেলিফোন দেখতে পাই, ফ্যাক্স মেশিন ও টেলিফোন। এটা হচ্ছে ডায়ালিং টেলিফোন, অনেক সুন্দর। এবং আপনি সত্যি হারিয়ে যেতে পারবেন এখানে আসলে। দারুণ একটা জিনিস দেখেছি, এই জিনিসটাকে আসলে কী যে বলে আমি ভুলে গেছি। প্রচুর বাংলা মুভিতে, পুরাতন মুভিতে দেখতাম, এটা জানি না কি বলে, কিন্তু অনেক সুন্দর এই জিনিসটা। এবং পুরো গ্যালারিটাই আসলে অনেক সুন্দর। মানে একটা জাদুঘর যে এত পরিপাটি, এত সুন্দর হতে পারে, সিনসান। এটা ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নির্বাহী পরিচালক এটার। ওকে, আমরা এরপরে যাব, এদিকে কি দেওয়া আছে। আচ্ছা, আমরা দেখি সামনে অনেক কিছু রয়েছে মেবি। এই তো সামনে মনে হয় একটা রবীন্দ্র মঞ্চ, লোকাল জীবন বৈচিত্র্য জাদুঘরের। এখানে বসার জন্য যেমন সুন্দর কাঠের টুল বা টেবিল রয়েছে, আমরা এখানে যাব। ওকে, আমরা এখন এসেছি লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরের আপাং কটেজে। এই আপাং কটেজ সম্বন্ধে আপনাদের একটু ধারণা দেই। এটা হচ্ছে এখানকার যারা ভিআইপি গেস্ট, তাদের রেস্ট হাউস। অনেক সুন্দর, মানে অনেকটা, আমরা যদি বলি আমাদের রাখাইন উপজাতিরা বা আরও কয়েকটা চাকমা বা মারমা, এরাও এরকম উঁচু মাচা করে বাড়ি করে, সেম এটা কাঠের তৈরি একটা রেস্ট হাউস, অনেক সুন্দর। এই আপাং কটেজ বাংলাদেশের সম্ভবত 2 থেকে 3টে উপজাতি এরকম মাচা করে তাদের বাড়িগুলো নির্মাণ করে। উপরে এটা থাকে হচ্ছে আপনার বাঁশ ছন দিয়ে তৈরি, এবং সেমভাবে এটাও তৈরি করা, এটা অনেক সুন্দর। আচ্ছা, আমরা এখন যাচ্ছি বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ গ্যালারির দিকে। আচ্ছা, মুক্তিযুদ্ধ গ্যালারির দিকে যেতে আমরা লক্ষ্য করব, এখানে রয়েছে আমাদের বাঁশবাগান। সামনে বাঁশবাগানটি অনেক সুন্দর, এটা হচ্ছে আমাদের একটা লোকজ অংশ। আচ্ছা, এখানে দেখতেছি অনেকগুলো কাঠের তৈরি কী যেন ভাস্কর্য, আমরা জুম করি দেখতে পাচ্ছি কাঠের তৈরি ভাস্কর্য। এটা আমাদের মুক্তিযুদ্ধের সময় 11টা সেক্টর, সেই 11টা সেক্টরের মানচিত্র দেওয়া রয়েছে। এবং এখানে একটা দারুণ জিনিস দেখলাম, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের প্রারম্ভিক প্রতিরোধে দেশীয় অস্ত্র। আমাদের দেশে যখন 1971 সালের 26শে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হয়,
ইনস্ট্যান্ট ওই সময় আমাদের কিন্তু গোলা বারুদ বা কামান ছিল না। সেই সময় আমাদের দেশীয় অস্ত্র হিসাবে এরকম তীর ধনুক বা এরকম বর্ষা বা এই টাইপের জিনিস দিয়ে যুদ্ধ শুরু করেছিল এবং পরবর্তীতে এগুলো ডেভেলপ করে আধুনিক অস্ত্রের দিকে গেছিলো। এখানে তেমন কিছু দেখতেছি না, হয়তো বা অনেক কিছু উঠে ফেলছে। এবং আমরা এখানে একটা স্পিচ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ঠাকুরগাঁয়ের জনসভায় বঙ্গবন্ধুর ভাষণ। 2রা এপ্রিল 1972 সালে ঠাকুরগাঁওতে সম্ভবত আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসেছিল এবং এই স্পিচটা দিয়েছিল। হয়তোবা আমরা এখন যাচ্ছি সেই মুক্তিযুদ্ধ গ্যালারিতে। মুক্তিযুদ্ধ লাইব্রেরি ও আর্কাইভস ভিতরে রয়েছে একটা রুম রয়েছে, আমরা ওখানে না গেলাম, ওটা বন্ধ মেবি। এখানে আমাদের মুক্তিযুদ্ধের যে ইতিহাস আমরা সবাই জানি এই বিষয়গুলো। এখানে একটা মজার বিষয়, বাংলাদেশের বধ্যভূমিগুলো কোথায়। পলাশীর যুদ্ধ 23শে জুন 1757 সালের থেকে শুরু করে যত বিদ্রোহ হয়েছিল বঙ্গদেশে সবগুলোর ইতিহাস রয়েছে এখানে। এবং মজার বিষয়, বাংলাদেশের প্রতিটা জেলার যত বধ্যভূমি ছিল এই বধ্যভূমির মাটিগুলো এখানে কালেক্ট করা হয়েছে। যেমন এখানে পঞ্চগড় জেলার বধ্যভূমি আমরা দেখতে পাচ্ছি। পঞ্চগড় জেলার যেখানে যেখানে বধ্যভূমি ছিল সেগুলো এখানে সব মাটি কালেক্ট করা হয়েছে। এখানে রয়েছে ঠাকুরগাঁও জেলার বধ্যভূমি। এখানে আমরা ম্যাপ দেখতে পাচ্ছি, ইস্টার্ন বেঙ্গল অ্যান্ড আসাম প্রদেশ, যেটা 47-এর আগে হয়েছিল বঙ্গভঙ্গের সময় 1905 সালে সেটা। আচ্ছা, এরপর আমরা দেখতেছি দিনাজপুর জেলার বধ্যভূমি। আচ্ছা, দেখি দিনাজপুর জেলা কী কী ছিল। প্রথমটা ছিল সেতাবগঞ্জ দেখতে পাচ্ছি, পটা সদরে মহারাজা গিরিজানাথ, চৌপুকুরিয়া বধ্যভূমি বীরগঞ্জে, তারপর সাতর বীরগঞ্জ, বিরলে ধর্মপুরে, চেহেলগাজী দিনাজপুর সদরে এবং সেসব এলাকার মাটি রয়েছে। এছাড়াও বাংলাদেশের, আচ্ছা আমাদের এলাকায় যে নওখর, ইসুফপুর, চিরিবন্দর, আচ্ছা যাই হোক এরকম দিনাজপুরে আরও এখানে দেখতেছি আমরা, দিনাজপুর, নীলফামারী, আলোকডিহি। আচ্ছা, আমাদের চিরিবন্দর উপজেলার দিকে অনেক ছিল। এখানে ব্রিটিশদের যখন সীমানা নির্ধারণ করা হয় 47-এ, 1947-এর সময়কার ম্যাপটা দেওয়া আছে এখানে, ডিভাইডেশনটা দেওয়া আছে কীভাবে কী ডিভাইডেশন হলো না হলো। এবং তেভাগ আন্দোলনের ইরা মিত্র, হাজী দানেশ ওনাদের পিকচার আমরা এখানে দেখতে পাচ্ছি। এরকম রংপুর জেলা, বাংলাদেশের সব জেলায় বললাম 64 জেলার বধ্যভূমির মাটিগুলো কালেক্ট করা হয়েছে। এটা একটা অসাধারণ বিষয়, কারণ এর আগে এইভাবে কেউ কালেক্ট করেনি। এখানে পৃথিবীর বিখ্যাত কিছু মানুষের উক্তি, কথা এবং তাদের বিষয়গুলো তুলে ধরা হয়েছে, তাদের জন্ম মৃত্যু। ওকে, আমরা এখানে দেখতেছি বগুড়া জেলার বধ্যভূমি বা আত্মসমর্পণের ঐতিহাসিক যে দলিলটা, এই দলিলটা অবশ্যই আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর সরাইদ্দি উদ্যানের যে আন্ডারগ্রাউন্ড জাদুঘরটা রয়েছে এখানেও রয়েছে, আমি দেখেছিলাম। বিজয় উল্লাস, এই পিকগুলো আসলে মোটামুটি সব মুক্তিযুদ্ধ কর্নারই রয়েছে। এটা লাইটিংয়ের সমস্যা করতেছে মেবি। এখানে অনেকগুলো মুক্তিযুদ্ধের তালিকা, সনদ, মুক্তিফৌজদের নাম, অনেক কিছু রয়েছে এখানে। মূল দলিলগুলো ফটোকপি রয়েছে। এখানে মুক্তিযুদ্ধকালীন বার্তাগুলো যেগুলো লিখছিল বাংলায় এবং ইংলিশ সবগুলোই রয়েছে এখানে। এবং মুক্তিযুদ্ধকালীন মুক্তিযোদ্ধাদের পারিবারিক চিঠিপত্র, যেমন এখানে কয়েকজন মুক্তিযোদ্ধার চিঠিপত্র আমি দেখতে পাচ্ছি। ওকে, এই জায়গাতে আমি বললাম যে আমাদের মুক্তিযুদ্ধের রিলেটেড যে বিষয়গুলো এখানে রয়েছে। এখানে আমাদের কিছু পত্রিকা রয়েছে, পত্রিকার পেপার কাটিংয়ের মুক্তিযুদ্ধ রিলেটেড যে পত্রিকাগুলো ছিল ওই সময় 71-এর দিনগুলি। ওকে, এইভাবে আমরা এখানে মুক্তিযুদ্ধের কিছু জিনিস দেখতে পাই। ঠাকুরগাঁয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের প্রথম লাল বৃত্ত, এরপরে রাজাকারদের তালিকা দেওয়া আছে এখানে, রাজাকারদের মুক্তিযুদ্ধের পুঁথিগুলো। এখানে আমাদের মুক্তিযুদ্ধে ব্যবহৃত পানির বোতল, হেলমেট। এই পানির বোতল আমাদের বাসায় ছিল, আমার বাবা যখন মুক্তিযুদ্ধ করেছিল তখন এই পানির বোতল ছিল, কিন্তু এই পানির বোতল আমার বাবা বেচাই দিচ্ছে, তখন বুঝতে পারিনি যে পরবর্তীতে কাজে লাগবে। যাই হোক, মুক্তিযুদ্ধের পোশাক, বুলেট, এই তো আমাদের মোটামুটি 71-এর মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ জানার জন্য বাচ্চা কাচ্চারা যদি আসে এখানে অনেক কিছু শিখতে পারবে আশা করি, কারণ উত্তরবঙ্গে এরকম কোনো মুক্তিযুদ্ধ জাদুঘর নেই বলে আমার জানা আছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বাংলার বিদেশি বন্ধু
বাংলার বিদেশি বন্ধু বলতে বোঝাচ্ছি আমরা বাংলাদেশে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল বা বিদেশ থেকে বসে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিল। উইলিয়াম এস ওয়ান্ডারল্যান্ড এবং তার ফুল বায়োডাটা দেওয়া রয়েছে। ভিক্টোরিয়া ওকাম্পো, এরপর আছে আরউইন অ্যালেন গিন্সবার্গের নাম অনেক শুনেছি, উনি একজন আমেরিকান ছিল। এরপর আছে কেনেডি, এই কেনেডির নাম আমরা বহুত শুনেছি, স্যার উইলিয়াম মার্ক টালি। এরপরে লিয়ার লেভিন এবং হচ্ছে প্রণব মুখোপাধ্যায় হচ্ছে ভারতের সাবেক রাষ্ট্রপতি ছিলেন এবং ইনি একজন বাঙালি বলা যেতে পারে। বাঙালি বলতে ওনার বাংলাদেশ শ্বশুর বাড়ি আমি জানা মতে। এরপরে আপনার সিডনি শ্যানবার্গ, জোসেফ ওকনেল, বব ডিলান। এই বব ডিলানের গান কেউ শুনলে এরকম অভাব, মানে বলবো যে বব ডিলানের নাম শোনেন এরকম অবাক করা বিষয়। অ্যান্থনি ম্যাকারেন্স, তারপরে হচ্ছে এদিকে সাইমন রিং, এর নাম তো আমরা বই পড়ছি। জর্জ হ্যারিসন, পণ্ডিত রবিশঙ্কর, ইনি একজন ইন্ডিয়ান। এবং ইন্দিরা গান্ধী এরাও ইন্ডিয়ান এবং এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেক অবদান রেখেছে। এছাড়া এখানে আমরা দেখতে পাই কোন সেক্টরে কে ছিল। বাংলাদেশের 11টা সেক্টরের এখানে ফুল বায়োডাটা দেওয়া রয়েছে। 11টা সেক্টরের কী কী বিষয়গুলো ছিল এখানে রয়েছে এবং এখানে রয়েছে মুক্তিযুদ্ধের সময়কার বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবীদের তালিকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কে কী ছিল, কে কোন পেশায় ছিল এবং বাংলাদেশের দেশব্যাপী শহীদ মুক্তিযোদ্ধাদের সংখ্যা দেওয়া আছে এখানে, সংখ্যাটা আমরা দেখতে পারি। এরপরে এখানে দেশের উল্লেখযোগ্য বধ্যভূমির তালিকা, বাংলাদেশে আরও কিছু বধ্যভূমি রয়েছে, প্রতিটা জেলারই এখানে লিস্ট করা আছে। তারপরে এখানে অনেক কিছু লেখা আছে, জানি না কী লেখা আছে, পড়ার সময় পাচ্ছিলাম না। এদিকে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে ঠাকুরগাঁও জেলা যেহেতু এটা অবস্থিত, ঠাকুরগাঁয়ের মুক্তিযুদ্ধ এটা। ঠাকুরগাঁয়ে কী কী স্থাপত্য রয়েছে, অপরাজেয় 71, পুলিশ স্মৃতিসৌধ, নরেশ চৌহানের সমাধি, এরকম রানী শঙ্করের খুনিয়ারি স্মৃতিসৌধ, টাঙ্গন নদীতে। এই ঠাকুরগাঁও রোড এলাকায় স্বাধীনতা ভাস্কর্য এবং ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের মুক্তিযুদ্ধ রিলেটেড সব ইতিহাসকে ওইখানে পড়তে পারে এবং এখানে ডিটেলস দেওয়া আছে। এরপরে মুক্তিযুদ্ধের কোন মাসে কি হয়েছে সেগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে। আমাদের ন্যাশনাল মোরাল বায়া সব কিছু রয়েছে। এই মুক্তিযুদ্ধের এই বিষয়গুলো আসলে অনেকেই আমরা দেখি না এবং এখানে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের নাম লিস্ট, কে কোন পদে ছিল, সব কিছু রয়েছে এখানে। আসলে এগুলো পড়তে গেলে আমার রাত পার হয়ে যাবে, কিন্তু এখানে যে কেউ আসে অবশ্যই দেখবেন 7 কোটি বাঙালিকে দাবায় রাখতে পারবা না।